শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি অরূপ কুমার প্রাল, প্রভাষক সমাজকর্ম বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। চলমান অনলাইন পাঠ্য কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমরা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের যে সামাজিক সমস্যা রয়েছে, সামাজিক সমস্যার বিষয় বাল্যবিবাহ এবং মাদকাসক্তি, যে দুটি সামাজিক সমস্যা সে সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীরা, বাল্যবিবাহের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এই আলোচনার শেষে আমরা জানব, সেগুলো হচ্ছে বাল্যবিবাহ সম্পর্কিত ধারণা, বাল্যবিবাহের কারণ, বাল্যবিবাহের পরিস্থিতি এবং বাল্যবিবাহ বন্ধ করার জন্য, নির্মূল করার জন্য সমাজকর্মীর ভূমিকা। একই সাথে মাদকাসক্তি সম্পর্কিত ধারণা, এর কারণ, পরিস্থিতি, প্রভাব ও সমাজকর্মীর ভূমিকা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথমে আসে বাল্যবিবাহ বিষয়টা কি, এর ধারণা। বাল্যকালে যে বিবাহ, সে তাকেই বলা হচ্ছে বাল্যবিবাহ। তোমরা শুনে থাকবে যে বাবা মার কোল থেকেও বিয়ে হয়েছে আগে, এই ধারণা বর্তমানে নেই। প্রাপ্তবয়স্ক হবার আগেই, মানে যে বয়সে বিবাহ করা উচিত, সমাজ আইন কর্তৃক নির্ধারিত, সরকার কর্তৃক নির্ধারিত, সেই বয়সকে ভায়োলেট করে বাল্য বয়সে যে বিবাহ করা হয় তাকে বলা হচ্ছে বাল্যবিবাহ। আমাদের দেশের প্রচলিত যেসব আইন কানুন নীতিমালা রয়েছে কিংবা জাতিসংঘের যেসব ঘোষণা রয়েছে, সেখানে আমরা দেখতে পাই শিশুদের বয়স 18 বছর। এই 18 বছরের আগে যদি বিয়ে হয়, বিশেষ করে মেয়েদের এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছরের বয়সকে ধরা হয়েছে, সেই বিবাহকে আমরা বাল্যবিবাহ বলে থাকি। 1929 সালের বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে 18 বছরের কম বয়স্ক মেয়ে এবং 21 বছরের কম বয়স্ক ছেলেকে শিশু বলা হয়। ঠিক একইভাবে বাল্যবিবাহ নিরোধ আইন 2017 সালে যেটি প্রণয়ন করা হয়েছে, সেখানেও একই কথাই বলা হয়েছে। এই বয়সের মধ্যে যে বিয়েগুলো করা হচ্ছে তাকে বলা হচ্ছে বাল্যবিবাহ। প্রিয় শিক্ষার্থীরা, বাল্যবিবাহ সম্পর্কিত আমরা ধারণা পেলাম। এবারে আমরা জানার চেষ্টা করি বাল্যবিবাহের কারণ, কি কারণে আমাদের সমাজে বাল্যবিবাহ চলে আসছে। প্রথমে যেটি আসে সেটি হচ্ছে প্রচলিত মূল্যবোধ। আমাদের চিরায়ত সমাজ ব্যবস্থায় বাল্যকালেই বিবাহ দেওয়াকে উৎসাহিত করা হচ্ছে, যে বাল্যকালে বিবাহ দিলে ছেলে মেয়েদের নৈতিক অবক্ষয় হয় না, বয়স হলে মেয়েরা ছেলেরা দেখতে তাদের চেহারার কিছুটা অবনতি ঘটে। এই বিষয়গুলো বিভিন্ন ধারণা থাকে। মেয়ে থাকলে বাবা মার কাজে লাগবে না, প্রচলিত বিভিন্ন ধ্যান ধারণা, কুসংস্কারের মাধ্যমে বাল্য বয়সের বিবাহকে উৎসাহিত করা হচ্ছে। তারপরে দেখো ধর্মীয় এবং সামাজিক চাপ। সামাজিকভাবে অভিভাবককে বলা হচ্ছে তোমার মেয়েকে 18 বছর কিংবা তার একটু বয়স হলেই তার আগেই বিয়ে দিয়ে দাও। বিভিন্নভাবে যখন দেখা যায় যে আশপাশের ছেলে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে কম বয়সে বাল্যকালেই, তখন স্বাভাবিকভাবেই অভিভাবকেরা সামাজিক চাপে পড়েন। বাধ্য হয়ে তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও কিংবা না থাকা সত্ত্বেও কম বয়সে বিয়ে দিতে বাধ্য হন। তারপরে থাকে বিষয় দারিদ্র্যের কারণে একজন যে অভিভাবক রয়েছেন, তিনি তার পরিবারকে সঠিকভাবে ভরণ পোষণ করতে পারেন না। তার যদি মেয়ে থাকে, মেয়ের জন্য তিনি মনে করেন যে মেয়েকে বিয়ে দিলে অন্যের ঘরে চলে যাবে, তাকে আমি ভরণ পোষণ করিয়ে আরও বড় করে কী করবে, আমার টাকার অর্থের অপচয়, নানা রকম বিভিন্ন ধ্যান ধারণা, সামাজিক চাপ, দারিদ্র্যের কারণে লেখাপড়া ঠিকমতো মেয়েদেরকে করাতে পারে না। এমন পরিস্থিতিতে এসব অভিভাবকেরা বাধ্য হয়ে তাদের ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেন। ইভটিজিং, প্রায়শই এই ঘটনাগুলো ঘটে থাকে এবং অত্যন্ত দুঃখজনক যে স্কুল কলেজগামী মেয়েদেরকে ইভটিজিং করা হয়। এর ফলে সেই মেয়েটির উপর মানসিক একটি প্রেশার পড়ে, তার পরিবারের ওপর মানসিক চাপ আসে, নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়।
সামাজিক যে পরিবেশ রয়েছে সেই সামাজিক পরিবেশের বিশৃঙ্খলা আসে। স্কুল কলেজে মেয়েরা এক সময় যেতে পারে না, তার চাপে, বিভিন্ন পারিপার্শ্বিক মানসিক হেনস্থার কারণে বাধ্য হয়ে এমন পরিস্থিতিতে অভিভাবকেরা মেয়েদেরকে বিয়ে দিয়ে দেন। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, কুসংস্কার। নানা রকম কুসংস্কার রয়েছে যে মেয়েদেরকে বেশি বয়সে বিয়ে দিলে সমস্যা, কম বয়সী মেয়েদেরকে বিয়ে করতে প্রত্যক্ষ পরোক্ষভাবে উৎসাহিত করা হয়েছে। আমাদের যেসব মানুষের ধ্যান ধারণা রয়েছে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে কম বয়সী মেয়েদেরকে বিয়ে করতে। বেশি বয়স হলে সমস্যা হবে, যৌতুক দিতে হবে বেশি, এরকম নানা রকম ভ্রান্ত ধারণা, কুসংস্কারের ফলে মেয়েদের বাল্যবিবাহ দিতে অভিভাবকেরা বাধ্য হয়ে পড়েন। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থানের কারণে মেয়েদের চলাফেরা, স্কুল কলেজে যাতায়াত করা, তাদের লেখাপড়া, কর্মসংস্থান প্রভৃতি ক্ষেত্রে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। কোনো পাহাড়ি এলাকা মনে করতে পারো তোমরা, কিংবা কোনো চর অঞ্চল, কিংবা আরও যেসব প্রত্যন্ত এলাকা রয়েছে, দুর্গম এলাকা রয়েছে, হাওর বাওরের এলাকা, এসব এলাকার মেয়েরা অনেক অসহায় হয়ে পড়ে। এখানে তারা যাতে স্বাভাবিক যে লেখাপড়া, তাদের লেখাপড়া করবে, সেই লেখাপড়া বিদ্যালয়, স্কুল কলেজে যাওয়ার ক্ষেত্রে তাদের প্রাকৃতিক নানা রকম বাধার সৃষ্টি হতে হয়, মানুষের দ্বারা অনেক সমস্যার সৃষ্টি হয়। এই কারণে তারা স্কুল কলেজে ঠিক মতো যেতে পারে না, তাদের সমস্যা, একসময় স্কুল থেকে তারা বাদ পড়ে যায়। তারপরে এই ভৌগোলিক অবস্থানের কারণে মেয়েদের যে আত্মকর্মসংস্থান বলো কিংবা নারী ক্ষমতায়ন, এগুলো বাধাপ্রাপ্ত হয় এবং মেয়েরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। তাদের জন্য যে জব অপরচুনিটি রয়েছে সেখানে তারা যেতে পারে না এই ভৌগোলিক বাধার কারণে। যার ফলে এমন একটি কঠিন পরিস্থিতিতে বাধ্য হয়ে মেয়েদেরকে কম বয়সে বিয়ে দিতে হয়, যা বাল্যবিবাহ নামেই পরিচিত। ড্রপ আউট। দারিদ্র্যের কারণে কিংবা তোমার ইপটিজিং বলো প্রভৃতি নানা রকম যে আর্থসামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন যে সমস্যা রয়েছে, বহুমুখী সমস্যাগুলো, এর চাপে পড়ে বিদ্যালয় হতে শিক্ষার্থীরা ঝরে পড়ে। একে বলা হচ্ছে ড্রপ আউট। বিশেষ করে প্রাইমারি শেষে হাই স্কুলের প্রবণতাটা অনেক দেখা যায়। লেখাপড়ায় দুর্বল হওয়া, কাঙ্ক্ষিত ফলাফল না করা, হতাশা, বিভিন্ন কারণে পরীক্ষায় তারা খারাপ ফলাফল করে। এক সময় এই খারাপ ফলাফলের জন্য স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। বাসায় থেকে তার বাবা মার প্রতি একটি চাপ সৃষ্টি হয়ে যায়। এর ফলে বাবা মারা উক্ত চাপ থেকে নিজেকে মুক্ত করার প্রয়াসে ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেন। আইনের যথাযথ প্রয়োগ না থাকা। বাল্যবিবাহ নিরোধের জন্য আমাদের দেশে প্রচলিত শক্তিশালী আইন রয়েছে। বর্তমানে এর প্রয়োগ অনেকটা উন্নত পর্যায়ে এসেছে। মানুষজন শিক্ষিত হয়েছে, গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন মাধ্যমের দ্বারা মানুষ সচেতন হয়েছেন এবং প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ নিরোধ হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও অনেক ক্ষেত্রে এই বাল্যবিবাহের বন্ধ করার জন্য যে আইনের যথাযথ প্রয়োগ সেটি নিশ্চিত করা যায় না। এর মাধ্যমে যে বাল্যবিবাহের হার সেটাকে কাঙ্ক্ষিত পর্যায়ে আনার জন্য আরও কঠোরভাবে আইনের প্রয়োগ দরকার। এই আইনের কঠোর প্রয়োগ না থাকার ফলে বাল্যবিবাহের প্রতি উৎসাহিত হচ্ছেন মানুষজন। নারী ক্ষমতায়নের অভাব। প্রিয় শিক্ষার্থীরা, নারী ক্ষমতায়নের মাধ্যমে একটি নারী তার পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে তার যে মতবাদ রয়েছে, তার পছন্দ রয়েছে, অপছন্দ রয়েছে, সেটিকে প্রাধান্য দিয়ে তারা তাদের নিজস্ব মতামতকে প্রতিষ্ঠিত করতে পারে। কিন্তু এই নারী ক্ষমতায়ন না থাকার ফলে যেটা কাঙ্ক্ষিত মাত্রা এখন আমরা অর্জন করতে পারি নাই, তবে আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। এই নারী ক্ষমতায়নের কাঙ্ক্ষিত পরিবর্তন না থাকার ফলে মেয়েদেরকে সমাজে বোঝা মনে করা হয়, যার ফলে পরিবার, পরিজন, অভিভাবক যারা রয়েছেন তারা মেয়েদেরকে অল্প বয়সে বিয়ে দিতে উৎসাহিত হন।
যদি কোনো মেয়ের একটি চাকুরি থাকে, সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবে, তাহলে তার বাল্যবিবাহের প্রয়োজন মনে পড়ে না। কিন্তু যদি কোনো মেয়ের নিজস্ব চাকুরি নাই, তার মতামতের প্রাধান্য নাই, এমন পরিস্থিতিতে মেয়েরা অসহায় হয়ে পড়ে আর্থিকভাবে, যার ফলে তাদের মতামতের প্রাধান্য না দিয়েই অভিভাবকেরা বিয়ে দিয়ে থাকেন। মেয়েদেরকে যেহেতু একটা কুসংস্কার রয়েছে যে মেয়েরা ঘরে থাকা মানে বোঝা, এটা একটি ভ্রান্ত ধারণা। যা হোক, মেয়েরা যে কর্মমুখী প্রচেষ্টা, সেখানে বিভিন্ন সামাজিক পারিপার্শ্বিক সমস্যার কারণে পৌঁছাতে পারে না টার্গেটে। এর ফলে অর্থনৈতিক যে কর্মকাণ্ড রয়েছে সেখানে মেয়েরা অংশগ্রহণ করতে পারছে না, যার ফলে সমাজে পরিবারে মেয়েদেরকে বোঝা মনে করা হয়। এর ফলে এই বোঝাকে লাঘব করার ভ্রান্ত প্রচেষ্টা মনে করে মেয়েদেরকে অল্প বয়সে বিবাহ দিয়ে দেওয়া হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাল্যবিবাহের কারণ জানলাম। এবারে আমরা জানার চেষ্টা করব বাল্যবিবাহের প্রভাব। আমাদের দেশের প্রেক্ষাপটে বাল্যবিবাহের যে হার রয়েছে সেটি কমে এসেছে। তা সত্ত্বেও বাল্যবিবাহের যে প্রচলিত সংখ্যা সেটি কিন্তু অনেক। বাল্যবিবাহের ফলে আমাদের সমাজের যে লোকজন রয়েছেন তাদের দ্বারা মেয়েদের শারীরিক মানসিক নানা রকম সমস্যার সৃষ্টি হয়। বাল্যবিবাহের ফলে প্রথমেই যেটি আমরা উল্লেখ করতে পারি মেয়েদের স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ, সেটি হচ্ছে মাতৃত্ব ঝুঁকি। কোনো মেয়ের যখন অল্প বয়সে বিবাহ হওয়ার ফলে তার শারীরিক যে পরিপক্কতার দরকার সেটি তার মধ্যে আসে না। এই অল্প বয়সে যেহেতু বিয়ে হচ্ছে, তার ফলে তার গর্ভধারণের যে ঝুঁকি সেটি চলে আসে। গর্ভধারণের ফলে তার যে মানসিক শারীরিক সক্ষমতা দরকার, দুঃখজনকভাবে সেটি মেয়েরা এই অল্প বয়সে সেটি পায় না, যার ফলে যখন তাদের প্রসবকালীন সময় আসে তার প্রসবকালীন জটিলতার সম্মুখীন হয়। প্রায়শই দেখা যায় যে প্রসবকালীন জটিলতায় মাতৃত্ব ঝুঁকির কারণে বাল্য বয়সের বিবাহের শিকার কোনো মেয়ে অকালে মারা যায়। বিবাহের ক্ষেত্রে একটি বয়স রয়েছে, ঠিক তেমনিভাবেই গর্ভধারণ মাতৃত্বকালীনের জন্য একটি বয়স রয়েছে। তার আগে যদি মেয়েরা মাতৃত্বের জন্য গর্ভধারণ করে, তার ফলে নানা রকম জটিলতা আসে। এর জন্য সরাসরি দায়ী হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহের আরেকটি বাজ দিক হচ্ছে, প্রভাব হচ্ছে বাল্যবিবাহের ফলে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যখন কোনো মেয়ের অল্প বয়সে বিয়ে হয়, খুব স্বাভাবিকভাবেই 2-1 বছর কিংবা কয়েক বছরের মধ্যেই সে তোমার গর্ভধারণ করে। এর প্রথম বাচ্চা হলো, প্রথম সন্তান জন্মগ্রহণের পরে দেখা যাচ্ছে কয়েক বছর পরে আবার বাচ্চার সন্তানের জন্মদানের ঘটনা ঘটে। এভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাল্যবিবাহের এর জন্য যেহেতু অল্প বয়সে বিয়ে হয়, এজন্য খুব তাড়াতাড়ি সন্তান জন্মদানের ঘটনা ঘটে এবং এর প্রেক্ষিতে ক্রমান্বয়ে সন্তান জন্মদানের সংখ্যা বেড়েই চলে। একটি সমাজে, পরিবারে যে জনসংখ্যা দরকার, সন্তান দরকার, তার চেয়ে বেশি সন্তান জনসংখ্যা যখন সৃষ্টি হয়, জনসংখ্যার বিস্ফোরণ ঘটে, যা জনসংখ্যার সমস্যা নামে পরিচিত। এর ফলে যেসব মৌলমানবিক চাহিদা পূরণ দরকার সেগুলো পূরণ করতে সমর্থ হয় না উক্ত পরিবার। এই জনসংখ্যা বৃদ্ধির জন্য এই সমস্যাগুলো সৃষ্টি হয়। এর পরের বিষয়টি দেখো প্রিয় শিক্ষার্থীরা, মেধার অপমৃত্যু। একটি মেধাবী মেয়ে বা ছেলে যেই হোক না কেন, যখন তার বাল্য বয়সে বিয়ে হয়, তার ভিতর যে সুপ্ত সম্ভাবনা থাকে, তার মেধা রয়েছে, সেটির অকাল মৃত্যু ঘটে যায়।
ক্লাস 7-8 পড়ার সময় যখন একটি মেয়ের বিয়ে হয়, কিংবা মনে করো 10ম শ্রেণীতে পড়ার সময় একটি মেয়ে বিয়ে করছে, তার ভিতর যে সম্ভাবনা আছে সে একজন ভালো ছাত্র হতে পারত, হয়ে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী কিংবা কোনো সৃজনশীল পেশায় নিজেকে নিয়োজিত করতে পারতো, উদ্যোগী হতে পারতো, পরিবার, সমাজ, দেশের জন্য তার অনেক কিছু করার সম্ভাবনা ছিল। কিন্তু এই বাল্যবিবাহ এর কারণে সেই সম্ভাবনা থেকে সে নিজেকে সরিয়ে ফেলে, যার ফলে তার মেধার অপমৃত্যু ঘটে। একই সাথে ওই পরিবার এবং সমাজের ক্ষেত্রে একটি মেধার অপমৃত্যু আসে। নারীর অবমূল্যায়ন। নারীর যখন অল্প বয়সে বিয়ে হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই সে কর্মসংস্থানের সুযোগ হতে বঞ্চিত হয়। তার যখন কর্মসংস্থানের সুযোগ থাকে না, লেখাপড়ার সুযোগ সে পায় না, সে চাকুরিতে গমন করতে পারে না, সে তোমার উদ্যোক্তা হয়ে উঠতে পারে না, তার সুযোগ থাকে না কোনো কিছু তোমার যেসব ইনকাম করার পথ রয়েছে সেই ইনকাম করার পথে নিজেকে নিয়োজিত করার, যার ফলে তার নিজের অর্থনৈতিক সচ্ছলতা থাকে না। তাকে টাকার জন্য স্বামীর কাছে কিংবা শ্বশুরবাড়ির কারো কাছে, বাবার বাড়ির কাছে, যার কাছে হোক না কেন হাত পাততে হয়, যার ফলে নারীর অবমূল্যায়ন হচ্ছে। যখন এক ব্যক্তি আরেকজনের ব্যক্তির কাছ থেকে প্রাপ্তবয়সে টাকা নিয়ে থাকে, তার ফলে তার একটি নেতিবাচক ধারণা চলে আসে। এভাবে নারীর অবমূল্যায়ন হচ্ছে আমাদের সমাজে। দাম্পত্য কলহ। অল্প বয়সে যদি কেউ বিবাহ করে, ধরো দুজন ছেলে মেয়ে অল্প বয়সে বিয়ে করছে, প্রায় এই সমস্যাগুলো দেখা যায়। এখন বোঝার বয়স, পারস্পরিক শ্রদ্ধাবোধ বয়স, আন্ডারস্ট্যান্ডিং না থাকার কারণে দেখা যাচ্ছে দুইজন দাম্পত্য কলহ, ঝগড়ায় লিপ্ত হয়। এমন এ পর্যায় থেকে মারামারি, হাতাহাতির ঘটনাও ঘটে থাকে। স্বামী একটা থাপ্পড় দিয়েছে, বউ আরেকটি থাপ্পড় দিয়েছে, এই দিল কিল ঘুষি, ওই দিল চড় থাপ্পড়। এভাবে একটি দাম্পত্য কলহের, মারামারির পরিবেশে সৃষ্টি হয়। কি কারণে? তাদের সেই বোঝার বয়সটি থাকে না, নিজের যে ইচ্ছা অন্যের উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা কাজ করে, যার ফলে কেউ কাকে শ্রদ্ধাবোধ রাখে না, মান্য করতে চায় না, ফলে সমস্যার সৃষ্টি হয়। স্বাস্থ্যহানি। অল্প বয়সী যারা কিশোরী রয়েছে, তাদের বিয়ে হওয়ার ফলে শারীরিক পরিপক্কতা না থাকার দরুন নানা রকম স্বাস্থ্যগত জটিলতা সৃষ্টি হয়। তারা রোগা হতে পারে, যেসব তোমার দেহে প্রয়োজনীয় শক্তি দরকার, এনার্জি দরকার থাকে না। এই যে অকাল বয়সে যে তোমার গর্ভধারণের ঘটনা ঘটে, এখান থেকে মেয়েরা দুর্বল হয়ে পড়ে, নানা রকম সমস্যার সৃষ্টি হয়, অসুখ বিসুখ শরীরে বাসা বাঁধে, এবং ক্রমান্বয়ে যে একটি সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে তার যে সামাজিক ভূমিকা রয়েছে, সেখান থেকে সে পিছিয়ে পড়ে, শুধু এই তোমার বাল্যবিবাহের কারণে। দুর্বল ও রোগা শিশুর জন্ম। একটি মা একটি বৃক্ষের মতো, বৃক্ষ যদি পরিপুষ্ট না হয়, তার কাছ থেকে ভালো ফল আমরা আশা করতে পারি না। আমাদের মা হচ্ছেন তেমন। যদি অল্প বয়সী কোনো মেয়ে গর্ভধারণ করেন, তার কাছ থেকে যে শিশুটি আমরা প্রত্যাশা করি, সেই শিশুটি খুব স্বাভাবিকভাবেই শক্ত সামর্থ্য বা হৃৎপুষ্ট শিশু হতে পারে না। এই উক্ত শিশু দুর্বল, রোগা প্রকৃতির হয়ে থাকে, এবং শিশু প্রায়ই তোমার কর, শিকড়, মেরাসমাস, অপুষ্টি, নানা রকম সমস্যায় ভোগে থাকে, এবং শিশুর মৃত্যুর একটি অন্যতম কারণ হচ্ছে তোমার এই বাল্যবিবাহ। মায়ের বয়স কম থাকে, শারীরিক যে পরিপক্কতার দরকার সেটি তার মধ্যে আসে না। খুব স্বভাবতই এই কারণে তার কাছ থেকে জন্ম দেওয়া শিশুটি দুর্বল ও রোগা হয়ে থাকে। নারীর অর্থনৈতিক নির্ভরতা। বাল্য বয়সে যখন নারীর বিয়ে হয়েছে, খুব স্বাভাবিকভাবেই তার মেধার অপমৃত্যু হয়, যার ফলে সে চাকুরিতে জয়েন করতে পারে না। উদ্যোক্তা, সে ব্যবসা বাণিজ্য করবে, সে উদ্যোক্তা হওয়ার স্বপ্নের অপমৃত্যু ঘটে, তার নিজের ইনকাম করার পথটি বন্ধ হয়ে যায়, যার ফলে তাকে শ্বশুরবাড়ির
এর লোকজন, স্বামী, শ্বশুর, শাশুড়ি কিংবা বাবার বাড়ি যাই বলো না কেন, কোনো ব্যক্তির প্রতি নির্ভরশীল হয়ে থাকতে হয়। এবং দেখা যাচ্ছে যে বার্ধক্য বয়সে এসেও তাকে সন্তানের প্রতি নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে। এর কারণ হচ্ছে বাল্যবিবাহ। এই বাল্যবিবাহের ফলে নারীকে তার জীবনের সমস্তটা অংশ জুড়েই অর্থনৈতিক নির্ভরশীলতার মধ্যে থাকতে হচ্ছে। যৌতুক, বাল্যবিবাহ যখন কম বয়সে কিশোর কিশোরী যারা রয়েছে তাদেরকে বিবাহের আওতায় আনা হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই যৌতুকের বিষয়টি এখানে চলে আসে। তোমরা দেখে থাকবে যারা কম বয়সে বিয়ে করছে তারা খুব স্বাভাবিকভাবেই কর্মসংস্থানের জন্য শ্বশুরবাড়ির কাছ থেকে যৌতুক দাবি করে থাকে। কেননা যে ছেলেটি অল্প বয়সে বিয়ে করছে, বাল্যবিবাহের সংজ্ঞার আওতায় যে বয়সটি রয়েছে 21, তার ভেতরে সে বিয়ে করছে, এই 21 বছরের আগে সে বিয়ে করার ফলে তার অর্থনৈতিক সক্ষমতা তেমনটি থাকে না। তাকে তখন তার শ্বশুরবাড়ির কাছ থেকে যৌতুক দাবি করে সেখান থেকে অর্থ নিয়ে ব্যবসা বাণিজ্য কিংবা অন্য কাজে নিয়োগ করতে উৎসাহী হতে দেখা যায়, যার জন্য দায়ী হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহের পরিস্থিতি আমরা একটু জানার চেষ্টা করি প্রিয় শিক্ষার্থীরা। 1914 সালে বাংলাদেশ জনসংখ্যা ও স্বাস্থ্যসেবার একটি প্রতিবেদন অনুযায়ী বিশ্বে যে শিশু বিবাহ রয়েছে সেই শিশু বিবাহের এই হারের অবস্থানের থেকে আমাদের দেশ চতুর্থ অবস্থানে রয়েছে। এবং অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ একেবারে শীর্ষে অবস্থান করছে এই রিপোর্ট অনুসারে। 1995 সাল থেকে 99 সাল, 2000 থেকে 2004 সাল, 2005 থেকে 2009 এবং 2010 হতে 2014 সালের একটু চিত্র আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। এখানে যে বিবাহের হার রয়েছে ক্রমান্বয়ে বাল্যবিবাহের হারগুলো কমে আসছে। যেমন দেখো 1995 হতে 1999 সালে 15 বছর বয়সের নিচে যে শিশু বিবাহের হার ছিল সেটি 39.3%, যা 2010 হতে 14 সালে 2010 হতে 14 সালের যে 15 হতে 17 বছর বয়সী শিশু কিশোর রয়েছে তাদের বিয়ের হার 40 থেকে 25% নেমে এসছে। এর থেকে মনে করা যায় যে বাল্যবিবাহের হার কমে আসছে আমাদের প্রতিনিয়ত। উচ্চ মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করে এমন মেয়েদের ক্ষেত্রে প্রতি 4 জনের মধ্যে একজনের বিয়ে হয়ে থাকে। এবং এক্ষেত্রে দেখো আরেকটি ভয়ঙ্কর বিষয়, যারা লেখাপড়া করছে না এমন বয়সে প্রতি 4 জনের মধ্যে 2 জনের কিংবা 3 জনেরই এই অল্প বয়সেই বিয়ে হয়ে যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। বাল্যবিবাহ প্রতিরোধে সমাজকর্মীর ভূমিকা। সমাজকর্মীর যে ভূমিকাগুলো তোমরা দেখে থাকো, মেনলি ভূমিকা হচ্ছে তাকে বিভিন্ন ব্যক্তি সংস্থার সাথে সমন্বয় করা, সামাজিক যে আন্দোলন রয়েছে সেখানে গড়ে ওঠা, গবেষণা করা, বিভিন্ন সমন্বয়ধর্মী কাজগুলো করা। সমাজকর্মী এখানে নিজে কাজগুলো করছে না, কিন্তু সবার সহযোগিতায় এগুলোকে সে এগিয়ে নিয়ে যাচ্ছে। সমাজকর্মীকে বলা হয় পরিবর্তনের বাহক। পরিবর্তনের বাহক হিসেবে এই যে সমস্যাগুলো রয়েছে, সামাজিক সমস্যা, তাকে নির্মূল করার জন্য, কমিয়ে আনার জন্য সমাজকর্মী বহুমুখী ভূমিকায় অবতীর্ণ হয়ে থাকেন। বাল্যবিবাহের ক্ষেত্রে সমাজকর্মীর যে ভূমিকাটি আসে প্রথমে, সেটি হচ্ছে সামাজিক আন্দোলন গড়ে তোলা। সামাজিক কার্যক্রমের তোমরা কথা শুনে থাকছো, সেই ধারণা থেকেই সামাজিক আন্দোলন এই ধারণাটি ওর সাথে সম্পৃক্ত রয়েছে। পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া কিংবা বর্তমানের হালচিত্র, সামাজিক যোগাযোগ যে মিডিয়া রয়েছে, এখানে সবার সাথে সম্পৃক্ত হয়ে সবাইকে সচেতন করে তুলে বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সমাজকর্মী পারেন। এজন্য সমাজকর্মীর বিভিন্ন ধরনের সভা, সেমিনার আয়োজন করা উচিত। তার সাথে সমাজের যে মেইন স্ট্রিম রয়েছেন, সমাজের গুণীজন রয়েছেন, তাদেরকে এর সাথে সম্পৃক্ত করতে হবে। যখন মানুষ তার এসব
কুফল সম্পর্কিত জানতে পারবেন, স্বাভাবিকভাবে এগুলো প্রতিরোধ করতে এগিয়ে আসবেন। সুশীল সমাজের সাথে যদি সমাজকর্মী যোগাযোগ করেন একজন পরিবর্তনের বাহক হিসেবে, সুশীল সমাজের গ্রহণযোগ্যতা আমাদের যে দেশের সমাজ ব্যবস্থা রয়েছে সেখানে খুব ভালোভাবে প্রশংসা করা হয়ে থাকে। সুশীল সমাজের জ্ঞানীগুণী মানুষের সাথে যোগাযোগ করে তাদের দ্বারা যে নীতি নির্ধারক মহল রয়েছেন সেখানে তাদের সাথে সমন্বয় করা, বিভিন্ন যোগাযোগ মিডিয়া রয়েছে, তার মধ্যে মনে করো সামাজিক যোগাযোগ মাধ্যম, তারপরে তোমার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এখানে সুশীল সমাজের গুণীজনেরা বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকেন, তাদের মূল্যবান মতামত দেন। তাদের মাধ্যমে, এই যোগাযোগ করার মাধ্যমে খুব সহজেই সমাজকর্মী সমাজের প্রতি একটি প্রভাব বিস্তার করতে সমর্থ হবেন। তাতে করে লোকজন সচেতন হবেন এবং বাল্যবিবাহ প্রতিরোধে বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যাবেন। আইনের যে ব্যবস্থা রয়েছে সেই আইনের ব্যবস্থাটিকে সম্পূর্ণরূপে কঠোরভাবে যদি প্রয়োগ করা হয় তাহলে বাল্যবিবাহ অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। আইনের যথার্থ প্রয়োগ সাথে সমাজের যে মেইন স্ট্রিম রয়েছে তার সাথে একটি নিবিড় যোগাযোগ স্থাপন এবং কোথাও বাল্যবিবাহের যদি ঘটনা ঘটে থাকে সেই ঘটনাটিকে প্রশাসনের দৃষ্টিকোণে আনা, তাদের সাথে সমন্বয় করা, এর মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ করা যায়। প্রশাসন যেহেতু একটি সেন্ট্রাল পয়েন্টে অবস্থান করেন এবং তোমার যে একটি প্রান্তিক অবস্থানে অনেক সমাজ ব্যবস্থার পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছেন, সেখানে বাল্যবিবাহের হার বেশি। তাদের সাথে প্রশাসনের একটি নিবিড় যোগাযোগ স্থাপন করে দিতে হবে এবং প্রশাসনের মাধ্যমে তাদেরকে সতর্কীকরণ করা, সম্ভব না হলে যখন বাল্যবিবাহের ঘটনা ঘটতে যাচ্ছে এই মুহূর্তে বাল্যবিবাহকে পণ্ড করে দেয়া, এই ব্যবস্থা করতে পারে সমাজকর্মী প্রশাসনের সাথে মিলিতভাবে কাজ করে। সমাজকর্মী আরেকটি খুব গোড়ালো কাজ করতে পারেন, সেটি হচ্ছে তিনি মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের সাক্ষাৎকার গ্রহণ করে, ডাটা সংগ্রহ করে, এই ডেটাগুলোকে অ্যানালাইসিস করে একটি গবেষণা প্রতিবেদন তৈরি করা এবং গবেষণা প্রতিবেদনকে তার এজেন্সির কাছে হস্তান্তর করা কিংবা এজেন্সির মাধ্যমে বা যেসব নীতি নির্ধারক মহল রয়েছেন আমাদের দেশের সমাজের তাদের কাছে তুলে ধরা এবং যেসব গণযোগাযোগ মাধ্যম রয়েছে তাদের কাছে এর যে তোমার জিস্ট রয়েছে, সারমর্ম রয়েছে তা বোঝানো, এসবের মাধ্যমে বাল্যবিবাহকে মানুষের নিকট বোঝানো, যাতে করে বাল্যবিবাহের কুফল সম্পর্কে লোকজন সচেতন হয় এবং বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসে স্বতঃস্ফূর্তভাবে। তারপরের বিষয়টি রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, নারী ক্ষমতায়ন। নারী যদি আমরা ক্ষমতায়ন নিশ্চিত করতে পারি তাহলে খুব স্বাভাবিকভাবেই নারীরা তাদের কাজ করার সুযোগ পাবেন, কর্মসংস্থানের মাঝখানে থাকবেন, তাদের মতামতকে প্রতিষ্ঠিত করতে পারবেন, যার ফলে কর্মজীবী মেয়েরা কোনো অবস্থাতেই বাল্যবিবাহের শিকার হবেন না। লেখাপড়া শেষ করতেই মনে করো, লেখাপড়া তো শেষ নেই আসলে, ধরো যে একজন যদি মাস্টার্স ডিগ্রি অর্জন করতে চান, স্নাতক করতে চান, খুব স্বাভাবিকভাবে তাকে 23, 24, 25 বছর বয়স অতিক্রম করতে হয়। এরপরে তখন তিনারা কাজে যাবেন, কর্মে যাবেন কিংবা পড়াশোনার এই ডিগ্রি অর্জন করার ফলে সমাজে আসবেন, তারপরে যদি বিবাহ করতে চান এটি আর সমস্যা হবে না। এর জন্য দরকার হচ্ছে নারী ক্ষমতায়ন নিশ্চিতকরণ। নারী বান্ধব পরিবেশ সৃষ্টি। নারীদের চলাফেরা করায় আমাদের সামাজিক নানা রকম প্রতিবন্ধকতা রয়েছে, বিশেষ করে তাদের স্কুল কলেজগামী মেয়েদেরকে ইফটিজিংয়ের শিকার হতে হয়, নানা রকম কটাক্ষ, পরিবার সামাজিক বোঝা মনে করে তাদেরকে। এইসব বাধাগুলো যদি দূর করা যায়, তাদেরকে সুষ্ঠু পরিবেশের মাঝখানে তাদের লেখাপড়া নিশ্চিত করা যদি যায় তাহলে মেয়েরা এগিয়ে যেতে পারবে, তাদের মেধার বিকাশ ঘটবে, এতে করে বাল্যবিবাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। ড্রপ আউট বন্ধ করা। বিভিন্ন কারণে, দারিদ্র্যের কারণে কিংবা ইফটিজিং কিংবা আরও যেসব তোমার কারণ রয়েছে, বহুমুখী সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোকে অ্যানালাইসিস করে তার প্রতিকারের ব্যবস্থা যদি করা হয় তাহলে ড্রপ আউটকে জিরো পর্যায়ে আনা সম্ভব। আর যখন বিদ্যালয়ে, স্কুল কলেজে ছেলে মেয়েদের উপস্থিতি 100% নিশ্চিত করা যাবে, বাল্যবিবাহকেও প্রতিরোধ করা সম্ভব হবে।
কারিগরি শিক্ষায় উৎসাহিত করা। ছেলে মেয়েদেরকে যদি কর্মসংস্থানমুখী করার লক্ষ্যে কারিগরি বিভিন্ন শিক্ষার সুযোগের আওতায় আনা যায়, তাহলে তারা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা পাবে এবং পড়াশোনা শেষে, আমি কারিগরি শিক্ষা শেষে যেহেতু কর্মসংস্থানে যেতে পারছি, তাহলে আমি এখন আর বিয়ে করব না, এমন একটি ধারণা তাদের মাঝখানে গড়ে উঠবে, যার ফলে বাল্যবিবাহকে আমরা বন্ধ করতে পারব। পিতামাতা বা অভিভাবকদের কাউন্সিলিং। সমাজকর্মীর একটি অন্যতম প্রধান ভূমিকা হচ্ছে কাউন্সেলিং প্রদান করা। মূলত অভিভাবকরা বিভিন্ন বহুমুখী সমস্যার কারণে বাল্যবিবাহের ব্যবস্থা করে থাকেন। সমাজকর্মী এই অভিভাবকদের যদি ভালোভাবে বোঝাতে সমর্থ হন, বাল্যবিবাহের কুফলগুলো তুলে ধরেন, তাহলে বাবা মায়েরা বা অভিভাবকেরা, বড় ভাই বড় বোন যারা আছেন, বাবা মা যদি না থাকে, তিনারা বাল্যবিবাহে কখনোই উৎসাহী হবেন না। সমাজকর্মীর এই কাউন্সেলিংয়ের ফলে আমরা এইভাবে বাল্যবিবাহ বন্ধ করতে পারব। বিদ্যালয়মুখী করার জন্য আর্থিক সাহায্য। বিদ্যালয়ে যাওয়ার জন্য সরকার নানা ধরনের আর্থিক সুবিধা রেখেছেন, ক্রমান্বয়ে এগুলো বৃদ্ধি পেয়েছে, পাচ্ছে, আরও পাবে। এই আর্থিক যে সুবিধাগুলো রয়েছে সেগুলো যেন প্রান্তিক জনগোষ্ঠীর মেয়েদের কাছে, ছেলেদের কাছে পৌঁছানো যায়, তার ব্যবস্থা করা, এবং সমাজের যেসব সামর্থ্যবান ব্যক্তি রয়েছেন, বিভিন্ন দাতব্য সংস্থা রয়েছেন, তাদের এই সাহায্য সহানুভূতিগুলো তাদের এই ঝরে পড়া শিশু কিশোরদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করার জন্য সমাজকর্মী কাজ করতে পারেন। অনেক বাবা মা অভিভাবকেরা জানেন না যে লেখাপড়া করার জন্য বিভিন্ন রকমের সহায়তা রয়েছে। তাদের কাছে তথ্যগুলো যদি তুলে ধরা যায়, তাদের কাছে আর্থিক সাহায্যগুলো যদি নিশ্চিত করা যায়, তাহলে ড্রপ আউটের ঘটনাগুলো ঘটবে না এবং বাবা মা অভিভাবক তারা মেয়েদেরকে, ছেলেদেরকে লেখাপড়া করানোর জন্য উৎসাহী হবেন। প্রিয় শিক্ষার্থীরা, এবারের যে সমস্যাটি আমাদের দেশের জন্য, যুব সমাজের জন্য সবচেয়ে ভয়ঙ্কর, আমাদের মেধাবী যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সেই সমস্যা হচ্ছে মাদকাসক্তি। এই সম্পর্কে আমরা আলোচনা করব। মাদকাসক্তি বলতে বুঝতে পারছো যে মাদকের প্রতি যে আসক্তি। যখন কোনো একটি দ্রব্য আমরা গ্রহণ করে থাকি, সেটা খেয়ে থাকি কিংবা সেটি যেভাবে হোক আমরা ব্যবহার করে থাকি না কেন, সেই দ্রব্যের প্রতি যদি আসক্তি সৃষ্টি হয়, সেটি হচ্ছে এক ধরনের আসক্তি। মাদকের প্রতি যখন আসক্তি সৃষ্টি হয়, যখন মাদক গ্রহণ না করলে অস্থির হয়ে পড়ে মাদকাসক্ত ব্যক্তিরা, এটাই হচ্ছে মাদকাসক্তি। একটু আমরা বোঝার চেষ্টা করি। এখানে বলছে মাদক হলো সেই সব প্রাকৃতিক রাসায়নিক দ্রব্য বা উপাদান যা গ্রহণ করলে স্নায়ুবেগ উত্তেজনা সাময়িক কিছুটা প্রশান্তি সৃষ্টি করে। মাদক গ্রহণের ফলে যেসব শিশু কিশোররা বা যুবরা মাদক গ্রহণ করে, প্রথম অবস্থায় তাদের যে স্নায়ু রয়েছে, আমাদের স্নায়ুতন্ত্র, এখানে তোমার একটি সুখকর অনুভূতির সৃষ্টি করে, কিন্তু ক্রমান্বয়ে এই সুখকর অনুভূতি দুঃখকরে পরিণত হয়ে যায়। কেননা সম্পূর্ণরূপে একসময় সেই কৌতূহলী ব্যক্তিটি আসক্ত হয়ে পড়ে, এখান থেকে বের হওয়ার খুবই কঠিন হয়ে পড়ে উক্ত ব্যক্তির জন্য। আর মাদকাসক্তি কি? মাদক যে বিষয়টা আমরা জানলাম, শারীরিক অথবা মানসিকভাবে মাদকদ্রব্যের উপর নির্ভরশীল কোনো ব্যক্তি অথবা অভ্যাসবশে মাদকদ্রব্য ব্যবহারকারী অথবা সেবনকারী কোনো ব্যক্তি এই মাদকাসক্তি ব্যক্তি হিসেবে পরিণত হন। যখন আমরা কৌতূহলবশত যদি মাদক গ্রহণ করে থাকি একবার, তারপরে আমাদের মস্তিষ্কের যে স্নায়ুবিক একটি পরিবর্তন আসে, যে রিয়্যাক্ট হয়, এর ফলে আমাদের সুখকর অনুভূতি আসে, তখন আমরা মনে করি যে বাহ, খুব ভালো জিনিস। যখনই ভুল করে যারা এই কাজটি করবে, তার প্রতি মাদকের প্রতি আসক্ত হয়ে পড়বে, বারবার গ্রহণ করতে হবে তাকে মাদক। এটি হচ্ছে তোমাদের মাদকাসক্তি। মাদকাসক্তি বোঝার একটি উপায়, যে খাবার দাবার যে আমাদের অভ্যাস রয়েছে, যদি মাদকাসক্তি কোনো ব্যক্তি এর মধ্যে চলে আসে, তার খাবারের অভ্যাসে পরিবর্তন আসবে, যে খাবার যে টাইম টেবিল রয়েছে সেখানে তোমার ওলটপালট হয়ে যাবে, তার যে শারীরিক ওয়েট রয়েছে, ওজন রয়েছে, সেটি বেড়ে যেতে পারে বা বিশেষ প্রেক্ষাপটে কমে যায়, চোখ লাল হয়ে থাকতে পারে,
কিংবা চোখের মনির অস্বাভাবিক কোনো একটি পরিবর্তন হতে পারে, বড় ছোট এরকম হতে পারে। বিশেষ প্রেক্ষাপটে নাক দিয়ে রক্ত পড়ে, তারপরে শরীরে ধরো যে কোনো অংশ কেটে গিয়েছে, সে অনুভব করতে পারে না, পরে বিষয়টি বুঝতে পারে যে তার কোনো অংশটি শরীরের কোনো অঙ্গ কেটে গিয়েছে। মাদকাসক্ত ব্যক্তির শরীর থেকে, পোশাক আশাক থেকে অপরিচিত দুর্গন্ধ বা কোন অন্য ধরনের গন্ধ আসতে পারে। চেহারায় কালো কালো ছোপ হয়। তারপরে আরও যেসব পরিবর্তন দেখা যায়, অফিসে যাবার কথা বলে কিংবা যারা লেখাপড়া করে স্টুডেন্ট, তারা ক্লাসে যাবার কথা বলে অন্য জায়গায় গমন করে। তারপরে তোমার টাকা পয়সা যদি থাকে পরিবারে, সেখান থেকে টাকা পয়সা প্রায়ই হারিয়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে। বন্ধু বান্ধবদের সাথে মেলামেশার ঘটনা বাড়তে থাকে। তারপরে যেসব মূল্যবান জিনিসপাতি রয়েছে, অলংকার কিংবা আরও যেসব রয়েছে, সেসব জিনিসপাতি হারাতে থাকবে ক্রমান্বয়ে। এসব দেখলে বোঝা যায় যে মাদকাসক্তির ঘটনা ঘটছে। মাদকাসক্তির কারণ, প্রথমে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে সঙ্গদোষ। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যখন কোনো কিশোর কিশোরী মাদক গ্রহণ করে থাকে, এই আসক্তির উৎসাহ এর সাথে একটি গভীর সম্পর্ক রয়েছে। প্রথমে কৌতূহল গ্রহণ করে মাদক নিয়ে থাকে, এর ফলে একসময় ক্রমান্বয়ে শিশু কিশোরেরা এই মাদকের প্রতি সম্পূর্ণরূপে আসক্ত হয়ে যায়। তাহলে এখানে মেনলি ভূমিকা পালন করে তার সঙ্গী সাথী। যদি সঙ্গী বন্ধু বান্ধব মাদকাসক্ত হয়, তার সাথে মেশার ফলে মাদকাসক্ত ব্যক্তি কৌতূহলবশত বা বন্ধু বান্ধবদের চাপে সে ড্রাগ গ্রহণ করে থাকে। এক সময় এই কৌতূহলতার জন্যই সে পুরোপুরি মাদকাসক্ত হয়ে যায়। এরপরের কারণটি দেখো শিক্ষার্থীরা, হতাশা। মানুষের বিভিন্ন কারণে হতাশা থাকতে পারে। এই হতাশা থেকে বাঁচার জন্য বা মনোযোগকে অন্য জায়গায় কনভার্ট করার জন্য, ডাইভার্ট করার জন্য কোনো ব্যক্তি মাদক গ্রহণ করে থাকেন। এই মাদক গ্রহণ করতে করতে একসময় তিনি এর প্রতি পুরোপুরি আসক্ত হয়ে যান। চাকুরি নাই, কাঙ্ক্ষিত চাকুরি যেটি ছিল সেটিও চলে গেছে। এমন অবস্থায় বেকারত্বের সৃষ্টি হলে হতাশা, গ্লানি থেকে পারিবারিক, সামাজিক বিভিন্ন বিশৃঙ্খলা মাধ্যমে বেকার ব্যক্তিরা বাধ্য হয়ে মনে করে যে মাদক গ্রহণ করলে আমি চিন্তা থেকে একটু দূরে থাকব, তখন সে মাদকের প্রতি ধাবিত হয়। ভৌগোলিক অবস্থান, বিভিন্ন ভৌগোলিক এলাকার ব্যক্তিরা অবস্থানের কারণে যেখানে মাদকের প্রবাহ খুব জোরালোভাবে থাকে, সেই মাদকের বেচা কেনা চলে, এমন এলাকার ব্যক্তিরা খুব স্বাভাবিকভাবেই মাদকের মরণ ছবলে পতিত হন। তোমরা গোল্ডেন ভিলেজের নাম শুনেছো, তারপরে শুনেছো বাংলাদেশে যে গাঁজা উৎপাদনকারী বেশ কিছু গ্রাম রয়েছে, গোল্ডেন ভিলেজ। তারপরে তোমরা শুনতে পারো গোল্ডেন ট্রায়াঙ্গল, গোল্ডেন ওয়েজ, যেসব আন্তর্জাতিক রুট মাদক চোরাচালানের, গোল্ডেন ক্রিসেন্ট। এসব এলাকার মানুষজন সীমান্তবর্তী যে গ্রাম শহর থাকে, এখানে মাদকের প্রবাহ খুব খারাপ অবস্থানে আছে। এই মাদকের প্রবাহের, অবাধ প্রবাহের ফলে ব্যক্তিরা খুব সহজেই মাদকের সংস্পর্শে চলে আসে। এই ভৌগোলিক অবস্থানের কারণে মাদকাসক্তির ঘটনা ঘটে। সাংস্কৃতিক আগ্রাসন, বিভিন্ন দেশের যে মূল্যবোধ রয়েছে তাদের সেখানে ড্রাগ গ্রহণ, মদ, মাদক প্রায় দেখা যায়। তারা সহনীয় পর্যায়ে অনেক সময় ড্রিঙ্ক করে থাকে। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা আছেন যিনারা এই বিদেশি বিভিন্ন সিনেমা, সিরিয়াল বা সাংস্কৃতিক যে ব্যবস্থা বিনোদন রয়েছে, এসব দেখে, মাদকের ব্যবহার দেখে উৎসাহিত হয়ে নিজেদেরকে মাদকের সাথে সম্পৃক্ত করে। পারিবারিক বিভিন্ন বিশৃঙ্খলা হয়ে থাকে।
স্বামী স্ত্রীর মতের ভিতর পার্থক্য, দাম্পত্য কলহ, পিতামাতার সাথে ছেলে মেয়ের মতের পার্থক্য, কলহ, সামাজিক পারিবারিক বিভিন্ন বিশৃঙ্খলার মাধ্যমে একটি মানুষের মানসিক অস্থিরতা বিরাজ করে। এই অস্থিরতাকে নির্মূল করার ভ্রান্ত ধারণায় ব্যক্তিরা মাদককে হাতে তুলে নেয়। কৌতূহল, অনেক ব্যক্তি আছেন যে মাদককে সুখের উৎস ভাবেন, যে মাদক গ্রহণ করলে আমার ভিতর সুখকর অনুভূতি হবে, আমি ভালো থাকব, এমন ধারণার বশবর্তী হয়ে কৌতূহলবশত তেনারা মাদকের ছোবলে পতিত হন। উঠতি বয়সী ছেলেমেয়েরা তাদের ভালো মন্দ বুঝতে পারে না, না বুঝতে পেরে অনেক সময় বিভিন্ন সমস্যার মাধ্যমে প্রেমে প্রত্যাখ্যানের ঘটনার শিকার হয়ে থাকে। এই প্রেমের প্রত্যাখ্যানের ঘটনায় ছেলেমেয়েরা মাদকের পথে চলে যায়। মাদকের প্রভাব, মাদকের প্রভাব অত্যন্ত খারাপ। একজন ব্যক্তিকে ব্যক্তির পরিবার, সমাজ, রাষ্ট্রকে ধ্বংস করার জন্য মাদক একাই যথেষ্ট। এর মাধ্যমে নানা রকম যে সামাজিক সমস্যা রয়েছে সেগুলো অটোমেটিক্যালি চলে আসে। মাদকাসক্ত ব্যক্তির হাতে যখন টাকা পয়সা থাকে না, সে তার বাবা মার সাথে খারাপ আচরণ করে, স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, যৌতুকের জন্য দাবি করে, চুরি ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটে, নানা রকম ক্রাইম আসে, দুর্নীতি, অবক্ষয়, বিভিন্ন রকম একটি বিশৃঙ্খলাকর পরিস্থিতির সৃষ্টি হয়। মাদকাসক্ত ব্যক্তির হাতে যখন টাকা থাকে না, কোন কাজটি করা উচিত, কোন কাজটি করা অনুচিত, এই হিতাহিত জ্ঞান তার মধ্যে লোপ পায়, যার ফলে সে নানা রকম অপকর্মে লিপ্ত হয়ে পড়ে। যখন মাদক কেনার অর্থ থাকে না মাদকাসক্ত ব্যক্তির হাতে, সে চুরি ডাকাতি ছিনতাই করে, স্ত্রীর প্রতি নির্যাতন করে, যৌতুকের জন্য চাপ দেয়। এই বিভিন্নমুখী যে অপরাধগুলো রয়েছে সেই অপরাধের সাথে নিজেকে জড়িয়ে ফেলে। কিংবা মনে করে যে অফিসে কোনো ব্যক্তি মাদকাসক্ত হয়ে পড়েছেন, তিনি মাদকের টাকার জন্য দুর্নীতির পথে ধাবিত হন, দেশের জন্য যা ক্ষতিকর নানা রকম অপরাধ করেন। পারিবারিক সহিংসতা, মাদক গ্রহণকারী ব্যক্তির যে স্নায়বিক বিকারগ্রস্ত পরিবেশ সৃষ্টি হয়, এর মাধ্যমে ব্যক্তি তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে খুব খারাপ হিংস্র আচরণ করে থাকেন। যখন তার হাতে টাকা থাকে না, সে নানা রকম যে আচরণগুলো করা উচিত না সে আচরণগুলো করে থাকে। এর ফলে পরিবারের মধ্যে একটি বিশৃঙ্খলা, সহিংসতার পরিবেশ সৃষ্টি হয়। যেসব গাড়ির ড্রাইভারেরা মাদকাসক্ত, মাদক গ্রহণের ফলে তাদের মানসিক একটি বিকারগ্রস্ত পরিবেশ সৃষ্টি হয়, অবচেতন অবস্থায় তারা থাকে, এমন পরিস্থিতিতে সড়ক দুর্ঘটনার ঘটনা অনেক ঘটে থাকে। জরিপ করে দেখা গিয়েছে সড়ক দুর্ঘটনার জন্য এই ড্রাইভারদের মাদক গ্রহণ একটি অন্যতম নিয়ামক। মাদক গ্রহণকারী ব্যক্তির শারীরিক নানা রকম সমস্যা সৃষ্টি হয়, যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে সেসবের ক্ষতি হয়, বিশেষ করে তোমার লিভার, কিডনির সমস্যা হয়, লিভার নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়, বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয়। একজন মানুষের অনেক মানবীয় গুণাবলী থাকে। যখন মাদক গ্রহণ করে কোনো ব্যক্তি, মাদক গ্রহণ করার ফলে তার মানবীয় যে গুণাবলী রয়েছে সেই গুণাবলীগুলো ধ্বংস হয়ে যায়। সে মানুষ হিসেবে আচরণ করতে পারে না, নানা রকম অনাকাঙ্ক্ষিত আচরণ, অমর্যাদাকর আচরণ তার মধ্যে পরিলক্ষিত হয়। আকস্মিক মৃত্যু, মাদক গ্রহণকারী ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গের মাঝখানে মাদকের যে সাইড ইফেক্টগুলো রয়েছে, এই সাইড ইফেক্টের ফলে মাদকাসক্ত ব্যক্তির অকাল মৃত্যু ঘটতে পারে। বিভিন্ন পারিপার্শ্বিক জটিলতায় মাদকাসক্ত ব্যক্তি যখন তার হাতে টাকা থাকে না, স্ত্রী, সন্তান, পরিজন, বাবা মা, সংসারের সাথে, পরিবারের অন্যান্য সদস্যের সাথে বিচ্ছেদ ঘটে,
মাদক নেওয়া গ্রহণ করার মতো তার হাতে অর্থ থাকে না, এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে অনেকে আত্মহত্যা পর্যন্ত করে থাকে। স্বামী স্ত্রীর মাঝখানে, পিতা পুত্রের মাঝখানে, সংসারের যেসব আরও সদস্য রয়েছে পরিবারে, তাদের মাঝখানে বিশাল একটি গ্যাপ সৃষ্টি করে এই মাদক। এক পর্যায়ে দেখা যায় মাদকাসক্ত ব্যক্তির উগ্র আচরণ, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, এর ফলে সাংসারিক বিচ্ছেদ ঘটে থাকে। আর্থিক ক্ষতি ও সম্পদ নষ্ট। মাদক গ্রহণকারী ব্যক্তি তার মাদকের জন্য যে অর্থের প্রয়োজন, সে অর্থের খরচ মেটানোর জন্য যে সম্পদ রয়েছে, সে সম্পদগুলো বিক্রি করতে পিছু পা হয় না। দেখা যাচ্ছে তোমার মোবাইল ফোন, ল্যাপটপ, রেডিও, টেলিভিশন, যাই থাকুক না কেন, জমি জমা সব বিক্রি করে দিতে বাধ্য হয়। এবং এর মাধ্যমে তার যে আর্থিক ক্ষতি হয়, এই আর্থিক ক্ষতিগুলো সে কখনোই আগের পথে আনতে পারে না। মাদকাসক্ত ব্যক্তির জন্য সমাজকর্মীর করণীয় এবং মাদকাসক্তি দূর করতে সমাজকর্মীর যেসব ভূমিকা রয়েছে সেই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। আগের মতো প্রিয় শিক্ষার্থীরা, যেসব সামাজিক সমস্যা রয়েছে সেখানে সমাজকর্মীর ভূমিকা হচ্ছে সামাজিক আন্দোলন পরিচালনা করা, গবেষণা করা এবং সমন্বয় সাধন করা। বিভিন্ন ব্যক্তি সংস্থা রয়েছেন যারা একই কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়ন করছে। মনে করো যে মাদকাসক্ত ব্যক্তিদের নিরাময়ের জন্য কোনো সংস্থা আর্থিক সহায়তা প্রদান করছেন। এই সহায়তা গ্রহণকারী কোনো ব্যক্তি মিস্টার এক্স একটি এনজিও থেকে বা প্রতিষ্ঠান থেকে সাহায্য নিয়েছে, আবার একটি এনজিও থেকে নিয়েছে, এরকম ক্রমান্বয়ে দেখা যাচ্ছে যে একাধিক সংস্থা থেকে সে আর্থিক সহায়তা গ্রহণ করেছে। এর ফলে সম্পদের, সময়ের, অর্থের, যাই বলো না কেন, সব কিছু একটি অপচয় ঘটে। এই অপচয় রোধ করতে গেলে সমন্বয় জরুরি হয়ে পড়ে। আইনের যে বিধিবিধান রয়েছে সেগুলোকে যদি সুষ্ঠুভাবে প্রয়োগ করা যায়, তাহলে মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসা, তার কর্মসংস্থান, পুনর্বাসন, সেগুলো যেমন নিশ্চিত করা সম্ভব, একই সাথে যদি কোনো অপরাধ করে থাকে তার শাস্তির বিধানও করা সম্ভব। একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করা যেতে পারে এই মাদকাসক্ত সম্পর্কিত মাদকের যেসব সাথে সংশ্লিষ্ট আইন রয়েছে সেগুলোর সুষ্ঠু প্রয়োগ নিশ্চিত করার মাধ্যমে। সবাইকে সচেতন করে তোলা। মাদকাসক্ত ব্যক্তির কি কি সমস্যা হয়, এর কুফল, মাদকাসক্তির কুফল, এইসব সম্পর্কিত বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম, লিফলেট বিতরণ প্রভৃতি কাজ করতে পারেন সমাজকর্মী। মাদকদ্রব্যের যে অবাধ প্রবাহ, এর বাণিজ্য, এসব বন্ধ করতে সমাজকর্মী, যে পুলিশ রয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা, র্যাব রয়েছে, আনসার ভিডিপি, বিজেপি, যাই বলো না কেন, এই আইন প্রয়োগকারী অন্যান্য আরও যেসব সংস্থা রয়েছে কিংবা প্রশাসন রয়েছে, তাদের সাথে একটি নিবিড় যোগাযোগ স্থাপনের মাধ্যমে এই বাণিজ্য, মাদকের যে বাণিজ্য, সেটিকে একেবারে বন্ধ করতে বা একেবারে এই প্রবাহকে কমিয়ে আনতে পারবেন। মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসা ব্যবস্থা করা। মাদকাসক্ত ব্যক্তির জন্য বিশেষ ধরনের চিকিৎসার প্রয়োজন পড়ে। এজন্য সমাজকর্মী এখানে সরাসরি তাকে সহায়তা প্রদান করতে পারেন। কোনো এজেন্সিতে যদি মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসা করা হয়, উক্ত এজেন্সির সাথে সমাজকর্মীর একটি নিবিড় তত্ত্বাবধান যোগাযোগ থাকার মাধ্যমে মাদকাসক্ত ব্যক্তিকে তিনি সেখানে পাঠাতে পারেন। সেই সংস্থায় যে মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসার সুপরিবেশ নিশ্চিত করা যায় এই সমাজকর্মীর মাধ্যমে। কেননা সমাজকর্মী মাদকাসক্ত ব্যক্তির সাথে সমাজের অন্যান্য সদস্যের মতো আচরণ করেন না, তিনি তার সাথে বন্ধুত্বপূর্ণ মূল্যবান ব্যক্তির মতো আচরণ করে থাকেন এবং তার শুভাকাঙ্ক্ষী হয়ে তাকে পরিবর্তনের পথে পরিচালনা করেন। অনুকূল পরিবেশ সৃষ্টি। এখানে অনুকূল পরিবেশ সৃষ্টি বলতে তোমার বোঝানো হয়েছে যে মাদকাসক্ত ব্যক্তি রয়েছেন, তিনি যখন তার চিকিৎসা শেষে পুনর্বাসনের লক্ষ্যে তার আগের পরিবেশে ফিরে আসবেন, তার জন্য পরিবেশটি যেন সুন্দর হয়, তার অনুকূলে থাকে, সে পরিবেশ তৈরির কথা বলা হয়েছে। মাদকাসক্ত ব্যক্তি স্বাভাবিকভাবে যখন মাদকাসক্ত, তার দ্বারা নানা রকম
অপ্রত্যাশিত আচরণ, কর্মকাণ্ড এর ঘটনা ঘটে থাকে। কিন্তু সে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে তার চিকিৎসা সম্পন্ন হওয়ার ফলে, তার কাউন্সেলিং যাই বলো না কেন, তার জন্য যেসব অন্যান্য চিকিৎসা রয়েছে সেসব করার ফলে তার একজন সুস্থ মস্তিষ্কের ব্যক্তি হিসেবে সমাজে তাকে পুনর্বাসনের লক্ষ্যে আনা হবে। এমন পরিস্থিতিতে যে সমাজের অনেক ব্যক্তিরা তাকে অবহেলা করতে পারেন, তাকে ঘৃণা করতে পারেন। এই মাদকাসক্ত ব্যক্তিকে সমাজের অন্যান্য সদস্যের মতো ভাবা যে একজন সে ভালো মানুষ, মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে আছে, আগে সে থেকে সে পরিবর্তিত হয়েছে, সে ভালো পথে চলতে চায়, বিভিন্ন এইসব ফ্যাক্টরগুলো তুলে ধরে সমাজের মানুষকে এই মাদকাসক্ত ব্যক্তির পথে, বন্ধুত্বের পথকে নিশ্চিত করার মাধ্যমে সমাজকর্মী অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারেন। কর্মসংস্থান সৃষ্টি মাদকাসক্তি প্রতিরোধে একটি ভূমিকা রাখতে পারে এবং মাদকাসক্ত ব্যক্তির পুনর্বাসনের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন হতাশা, বেকারত্বের কারণে মাদকাসক্ত হয়ে পড়ে ব্যক্তিরা। যদি কর্মসংস্থানের ব্যবস্থা থাকে, কর্মের মাধ্যমে কোনো ব্যক্তি নিয়োজিত থাকেন, খুব স্বাভাবিকভাবেই মাদক গ্রহণের চিন্তা তার মাথায় আসবে না। তাকে সুস্থ পরিবেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারেন সমাজকর্মী। এক্ষেত্রে বিভিন্ন সংস্থা, যে তোমার ব্যক্তি প্রতিষ্ঠান রয়েছে, তাদের সাথে নিবিড় যোগাযোগ স্থাপন করতে পারেন সমাজকর্মী। এই যোগাযোগ স্থাপন করে তিনি এই কাঙ্ক্ষিত ব্যক্তিকে কর্মসংস্থানের আওতায় আনতে পারেন। মাদকাসক্তিকে পাঠ্যপুস্তকে ব্যাপকভাবে আনা। আমাদের যে পাঠ্যপুস্তক ব্যবস্থায় শিক্ষার্থীদের মাদকাসক্তি সম্পর্কিত জ্ঞান প্রদান করা হয় তা যথেষ্ট নয়। মাদকাসক্তি সম্পর্কিত জ্ঞানকে একেবারেই প্রথম থেকে, মানে প্রাইমারি লেভেল থেকে তোমার হায়ার স্টাডিজ পর্যন্ত আনা। যদি আনা যায় তাহলে ব্যক্তিরা, যে কিশোর কিশোরী, যুবক যুবতী মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতন হবে এবং মাদকের পথে আসতে চাইবে না। ধর্মীয় নৈতিক মূল্যবোধের চর্চা। ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে যদি সুষ্ঠু চর্চা হয়, কাউন্সেলিং করা যায়, তাহলে ধর্মীয় দৃষ্টিকোণের মাধ্যমে ব্যক্তিরা মাদক থেকে দূরে থাকতে পারে। প্রতিটি ধর্মেই মাদককে ঘৃণা করা হয়েছে, মাদক গ্রহণকে নিষেধ করা হয়েছে এবং নৈতিক মূল্যবোধের যে বিষয়টি থাকে, যখন এই নৈতিকতা সম্পর্কিত বিষয়গুলি ব্যক্তি সমাজের মাধ্যমে প্রতিষ্ঠা করা যায়, চর্চা করা যায়, তাহলে এই নৈতিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তি মাদকের কাছে কখনোই যাবেন না। বাবা মা বা আরও যেসব প্রিয়জন রয়েছেন তাদের সান্নিধ্য নিশ্চিত করতে হবে। যখন কর্মব্যস্ত বাবা মা থাকেন, তার সন্তানকে সময় দিতে পারেন না, সন্তান বন্ধু বান্ধবের কাছে কৌতূহলী হয়ে মাদকাসক্ত যেসব বন্ধু রয়েছে তাদের কাছে আসে, তাদের সংস্পর্শে এসে মাদক গ্রহণ করে থাকে। প্রিয়জন থেকে যখন দূরে থাকে কোনো ব্যক্তিরা, প্রিয়জন থেকে দূরে থাকার ফলে তাদের মাঝখানে একটি গ্যাপ সৃষ্টি হয়। দুঃখিত। এই গ্যাপের মাঝখানে মাদক চলে আসে। যদি প্রিয়জনদের সান্নিধ্য নিশ্চিত করা যায় তাহলে তারা মাদক থেকে দূরে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, মাদকের যে পরিস্থিতি একটি ছোট্ট তোমাদের জন্য পাঠ, এই পাঠটি তোমরা বাড়িতে সম্পন্ন করবে। আজকের পাঠ আমরা এখানেই শেষ করব। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা অনলাইনে ছিলা, এত সময় করছো। ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি।